ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুর দামামা বাজতাছে। 2019 সালের পর দীর্ঘ 5-6 বছর পর আবারও ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু ইলেকশন হইতাছে। আগামীর ডাকসু ইলেকশনের সেই রাজকীয় মুকুটটা কে পড়তে যাইব বা কার মাথায় উঠবো সেটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নাই। সবাই পড়তে চায়, সবাই পড়তে চায় সেই মুকুট। আসলে পড়তে তো পারবে একজন। ঢাকা ইউনিভার্সিটির সেই মুকুটটা একজনই পড়তে পারবো। ভিপি প্রার্থী নিয়া বা যারা ভিপি হয়েছে তাদের মধ্যে থেকে একজনই সেই মুকুট পড়তে পারবো। আসেন আজকে একটু চিন্তা করে দেখি বা আজকে একটু পর্যালোচনা করে দেখি যে কাদের মাথায় বা কার মাথায় উঠতে পারে সেই মুকুটটা। ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র দলের আবিদুল ইসলাম আবিদ খান লড়তেছে ভিপি পদে। ছাত্র শিবিরের সাদিক কায়েম, বাকচাষের আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা, তারপর হচ্ছে উমামা ফাতেমা আছে, গণতান্ত্রিক নাকি যেন একটা মানে স্বতন্ত্র প্রার্থী হইয়া উমামা ফাতেমা। তারপরে বাম রাজনৈতিক দলের একজন ভিপি আছে ইমি নাকি যেন একজন, তো তার নাম তো ওই ইমি উমামা ফাতেমা, আমি জানি না তাদের কি পরিমাণ পর্যালোচনা বা তাদের কি পরিমাণ এই ডাকসু ইলেকশনে তাদের মানে প্রচার প্রচারণা কিভাবে চলতেছে যায় না। তবে প্রতিদ্বন্দ্বিতাটা হবে দুইজনের মধ্যে, প্রতিদ্বন্দ্বিতা দুইজনের মধ্যে হবে। আপনি আমার সাথে একমত হন আর না হন, ছাত্র দলের আবিদুল ইসলাম আবিদ খানের সাথে সাদিক কায়েমের প্রতিদ্বন্দ্বিতা হবে। আর বাকি যারা আছে তারা ভোট পাবে কিন্তু ওই পরিমাণ ভোট পাবে না। এখানে আব্দুল কাদেরও 2024 সালের গণ অভ্যুত্থানের একজন নায়ক, কিন্তু তার বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে সে নায়ক থেকে এখন ভিলেনে পরিণত হইতাছে। তার ফেসবুক পোস্টগুলো দেখলে মনে হয় সে আওয়ামী লীগের সেই লেসপেন্সারি কাজ কাম করতেছে। আওয়ামী লীগের কাছে টাকা খেয়ে সে এখন বিভিন্ন রকমের অপকর্ম, বিভিন্ন রকমের উল্টাপাল্টা পোস্ট দিতেছে। তার পোস্টের হাহারি এক দেখা সে এখন কান্নাকাটি করতেছে। এইদিকে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা, সে একজন ত্যাগী নেতা। বিগত দিনে জেল জুলুম খাইটা বিভিন্ন অত্যাচার রিমান্ডের শিকার হইয়া সে এখন পর্যন্ত রাজনীতি করতেছে, সহনশীল একজন নেতা। তিনিও যদি বিপি হয় আফসোস নাই। ছাত্রদের হাতে সবকিছু ভাই, ছাত্ররা নির্ধারণ করব কে ভিপি হইব। আগামীর বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির ভিপি কে হবে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই সেটা নির্ধারণ করব। বাকি হলো সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম আবিদ খান। আবিদুল ইসলাম আবিদ খানের অনেক ত্যাগ আছে ছাত্র দলে থেকে, তিনি অনেক অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার পরিচয় দিচ্ছেন। ওনার একটা স্লোগান, ওনার একটা কথা এখনো কানে বাজে। 24 সালের গণ অভ্যুত্থানের সময় উনি একটা কথা বলছিল, ভাই কেউ ওদের ছাইড়া যায়েন না, ভাই কেউ ওদের ছাইড়া যায়েন না। ওই কথাটা যখন শুনছি ভাই শরীরের পশম দাঁড়ায় গেছিল। আমরা এরকম নেতৃত্ব চাই আমাদের বাংলাদেশে, যারা সবাইকে সাথে নিয়ে রাজনীতি করতে চায়, সবাইকে ঐক্যবদ্ধ করে রাজনীতি করতে চায়। আমরা চাই আমাদের রাজনীতিতে সহনশীলতা ফিরে আসুক। এদিকে ছাত্র শিবিরের যেই সাদেক কায়েম, এই সাদেক কায়েম 2024 সালের গণ অভ্যুত্থানের সমন্বয়কদের সমন্বয়ক হিসেবে পরিচিতি লাভ করছে বিগত দিনে, যিনি 19 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বা সেই সময়টাতে দীর্ঘ 10 দিন 15-12 দিনের যে একটা গ্যাপ ছিল, মেইন সমন্বয়ক যারা তারা অনেকেই গুম ছিল। হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এটা সবাই যখন ওই ডিবি কার্যালয়ে গুম অবস্থায় ছিল, তখন এই সাদিক কায়েমের সাথে যারা ছিল, ফরহাদ, তারপর আরো যারা ছিল, এরা এই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে গেছে। এই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে গেছে ভাই। আমাদের ভাই এরাই 2024 সালের গণ অভ্যুত্থানের নায়কেরা ভাই। আপনি কাউরেই ফেলতে পারবেন না, না আবিদরে ফেলতে পারবেন, না সাদিক কায়েমরে ফেলতে পারবেন, না কাদেরকে ফেলতে পারবেন, না বিনিয়ামিন মোল্লাকে ফেলতে পারবেন, না উমামাকে ফেলতে পারবেন। উমামা যেই দিন শেখ হাসিনা ছাত্রদেরকে বলছিল রাজাকারের বাচ্চা, সেই দিন এই উমামার নেতৃত্বে মহিলা যেই হোস্টেলগুলো আছে, লেডিস হোস্টেলগুলো আছে, সেই লেডিস হোস্টেলগুলো থেকে সেই দাবানল নিয়ে সে স্লোগানে সেই শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সে বের হয়ে আসছিল।
আসলে বিপ্লবের সবাই নায়ক, এই বিপ্লবের সবাই নায়ক, কাউরে আপনি ফেলতে পারবেন না। অতএব কিন্তু ছাত্ররা তো একজনকেই নির্বাচিত করব, সবাইকে তো আর ভিপি পদে নির্বাচিত করা সম্ভব না। যার আইডিওলজি যে যেইভাবে প্রকাশ করতে পারবো, তার আইডিওলজি ছাত্ররা ঠিক সেইভাবে নিব। ছাত্ররা চায় আগামীর ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস ছাত্র বান্ধব হোক, কোন লেজুর ভিত্তিক রাজনীতি যেন ছাত্রদের মাঝে যেন প্রভাব না ফেলতে পারে, সেই জন্য তারা আগামী নির্বাচনে তারা সেটাই দেখবে এবং দেখাইব ভোটের মাধ্যমে। সবার গুণ আছে, সবার ভালো আছে, সবার খারাপ আছে। প্রচারণা চলতেছে দুমধাম, ঢাকা ইউনিভার্সিটিতে যে যার মতো করে প্রচারণা চালাইতেছে, ভিপি পদে, তারপর এজিএস জিএস পদে যে যেভাবে পারতেছে প্রচারণা করতেছে, হলে হলে যাইতেছে, প্রত্যেকটা প্রার্থীর কাছে কাছে যাইতেছে, প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা ভোটারের কাছে যাইতেছে, কেউ থাইমা নাই। সাদিক কেএমরা প্রত্যেকটা হলে যেতেছে, আবিদুল ইসলামরা প্রত্যেকটা হলে হলে যেতেছে, শিক্ষার্থীদের কাছে তাদের যেই স্লোগান, তাদের যেই মানে মনোভাব, আগামীর ক্যাম্পাস তারা কিভাবে গড়তে চায়, এই কথাগুলো তারা তুলে ধরতে চায়। কেউ কেউ রে ফেলে দিতে পারবে না, কিন্তু কথা হইল এক জায়গাতে। ছাত্র শিবিরকে আটকানোর জন্য ছাত্র দল, বাম, তারপর হচ্ছে বাকচাষ, এরা সবাই ছাত্র শিবিরকে ট্যাগ দেওয়া শুরু করলো। কি ট্যাগ? 1971 সালের সেই ট্যাগ। সবার কাছে তারা একটাই স্লোগান পৌঁছায় দিতে চায়, 1971 সালের পরাজিত শক্তি নাকি ছাত্র শিবির। অথচ ছাত্র শিবির 1977 সালে জন্মগ্রহণ করছে, 71-এরও 6 বছর পরে। কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের বাইতুল মোকাররমে বৈশা সেই জায়গায় ছাত্র শিবির জন্মগ্রহণ করছিল। কিন্তু এই ছাত্র সংগঠনকে 71-এর সাথে ট্যাগ দিয়া তারা পিছনে ফেলে দিতে চায়। অথচ ছাত্র শিবির গত 1 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে যে ভালো ভালো কাজগুলা করছে, তারা অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য, তারা অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য। বাম ছাত্র সংগঠন যারা আছে বা অন্যান্য বাকচাষ, তারপর হচ্ছে যারাই আছে, তাদের ভালো কোনো কাজ নাই, তাদের ভালো কোনো কাজ নাই, তাই তারা একটা ট্যাগ ইউজ করে সব সময় 1971 সালের পরাজিত শক্তি নাকি ছাত্র শিবির। তো এইভাবে ট্যাগ দিয়ে তো কোনো ভালো কাজকে আপনি ঢাইকে দিতে পারবেন না। তার ভালো কাজ থেকে আপনি আরো বেশি ভালো কাজ কইরা আপনি তার ভালো কাজটাকে ঢাকতে পারবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ ভাই, এক জায়গায় যদি আপনি একটা কথা বলেন 5 মিনিট সময় লাগে সারা পৃথিবীতে এটা ছড়াইতে। ছাত্রদল যখন এই ট্যাগগুলো দেওয়া শুরু করলো, আমরা আবার দেখলাম ছাত্রদল ছাত্র শিবিরের ফরহাদকে নিয়ে যেই একটা মেয়ে ফাহমিদা, উনি যে রিট করছিল ছাত্র শিবিরের ফরহাদের এই হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, সেটাকে কেন্দ্র করে যখন রিটটা খালাস হয়ে গেল, তখন কোন এক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির সে সরাসরি ঘোষণা দিছে ওই মেয়েকে টুট করার লাইগা। হ্যাঁ, তো এইটাকে কেন্দ্র কইরা তার ফেসবুক থেকে অনেক রকমের স্ক্রিনশট বা অনেক রকমের মন্তব্য নিয়ে ছাত্রদল এটা নিয়ে আবার রাজনীতি করলো দেখলাম 2-3 দিন। হ্যাঁ, এটা নিয়ে ছাত্র শিবিরের উপর দায় চাপায় দিতে চাইছিল যে ছাত্র শিবির মেয়েদেরকে সম্মান করে না, ছাত্র শিবিরের কাছে মেয়েরা নিরাপদ না, এইটা সেইটা। তো ছাত্র শিবির মেয়েদেরকে ছাত্র শিবিরের কাছে মেয়েরা নিরাপদ না, ছাত্র শিবির মেয়েদেরকে সম্মান করে না, এই জিনিসগুলো যে আপনারা প্রচার করে বেড়াইতেছেন, ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা তো জানে কে কারা। যখন এইটা ছাত্র দল প্রচার করা শুরু করলো, তখন ছাত্র দলের 2002 সালের একটা কেলেঙ্কারি ছাত্র দলের রয়ে গেছে, তখন সবাই সেই কেলেঙ্কারিটাকে সামনে নিয়ে চলে আসছে। যখন বলতেছে যে 2002 সালে শামসুন্নাহার হলে ছাত্র দলের নেতাকর্মীরা পুলিশি পাহারায় শামসুন্নাহার হলের মেয়েদেরকে টাইনা হিস্ট্রা ধর্ষণের মতো মানে খারাপ কাজটা করছে, ঠিক তখনকার চিত্রটা সামনে চলে আইছে, তখনকার চিত্রটা সামনে চলে আইছে। তো এইটা সামনে আইছে। এবং ছাত্র শিবির আরেকটা কাজ করছে, 2024 সালের 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে আজকে মনে হয় 15 মাস চলতেছে, এই 15 মাসে ছাত্র দলের বাংলাদেশের যেই প্রান্তে যেই জায়গায়
ধর্ষণের শিকার হয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা, বহিষ্কার হয়েছে, এই লিস্টগুলা ছাত্র শিবির মিডিয়ার সামনে তুলে ধরছে। এবং ছাত্র দলের যেই নেতাকর্মীরা শ্লীলতাহানি করছে, তারপরে কমেন্ট বক্সে, ফেসবুকের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে যেইভাবে মেয়েদেরকে উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছে, এই কমেন্ট বক্সের এত বড় একটা লিস্ট মিডিয়ার সামনে তুলে ধরছে। তো কেউ তো আর কেউ ছাইড়া দেওয়ার মানে যুক্তিতে নাই ভাই। আপনি 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 আমাদের দোষারোপ করবেন, তা আপনারও তো দোষ আছে, আপনারও তো দোষ আছে। দোষ তো আপনি ঢাইকে রাখতে পারেন নাই। আপনার তো আমার চেয়ে বড় দোষ, আপনার আমার চেয়ে বড় দোষ। তো প্রচারণা চলতেছে ভাই, এই সবকিছু গোলমাল, সবকিছু একবার বন্ধ হয় আবার চালু হয়, আবার বন্ধ হয় আবার চালু হয়, ডাকসু ইলেকশন। তো সবকিছুকে পিছনে ফাইলা ডাকসু ইলেকশন 9 তারিখে হইতে যেতেছে। যে যার মতো করে প্রচারণা চালাইতেছে। ছাত্র শিবির সাদেক ক্যাম একরকম প্রচারণা চালাইতেছে, আবিদুল ইসলাম খান একরকম প্রচারণা চালাইতেছে। আবিদুল ইসলাম খান যখন আবার প্রচারণা নিয়ে যখন মেয়েদের কাছে যায়, তখন মেয়েরা আবার দেখে দৌড় দেয়, এটা নিয়ে আবার হাসাহাসি করে অন্য ছাত্র সংগঠন। আবার ছাত্র শিবির যখন মেয়েদের কাছে যায়, তখন ছাত্র শিবিরের সাদিক ক্যাম্পকে দেখে মেয়েরা আবার তার সাথে সেলফি তোলে। এই জিনিসগুলো রাজনীতিতে একটা ভালো ইফেক্ট পড়বে। আগামীর রাজনীতি, আগামীর বাংলাদেশের জাতীয় যে রাজনীতি, এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে একটা প্রভাব ফেলতে পারে বলে বাংলাদেশের মানুষ চিন্তা করে, বাংলাদেশের মানুষ ভাবতে থাকে। বাংলাদেশের মানুষ চিন্তা করে ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিতরে যে প্রতিযোগিতাপূর্ণ একটা ইলেকশন ডাকসু ইলেকশনে হইতেছে, এই ইলেকশনকে সামনে রেখেই আগামী রাজনীতিতে একটা পরিবর্তন হইতে পারে। মানুষ এখন আর বোকা নাই, মানুষ এখন ভাবতে জানে, মানুষ এখন সবকিছুই জানে। যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের আগামী রাজনীতির চিত্রটাও হয়তোবা পরিবর্তন হয়ে যাবে। মানুষ চিন্তা করতে জানে, মানুষ চায় এই দেশে আর কোনো জুলুমবাজ যেন আগামীতে ক্ষমতায় না আসতে পারে। এটা যেই হোক, যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করুক, যেই ধর্ষণের সাথে সম্পৃক্ত থাকুক, যেই লুটপাটের সাথে সম্পৃক্ত থাকুক, এই মানুষগুলো যেন আগামীতে আর কোনো ক্ষমতার আশেপাশে যেন না আইতে পারে। বাংলাদেশের মানুষ সেটাই চায়। তো ডাকসু ইলেকশন চলতে থাকুক। আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা থাকবে ডাকসু ইলেকশন ছাত্ররা যাকে পছন্দ করবে, যাকে ভালোবাসবে, সেই ক্যান্ডিডেট যেন ভিপি হয়। আর যেই ভিপি হবে সে যেন ছাত্র বান্ধব রাজনীতি করে, ছাত্রদের কল্যাণের জন্য সে যেন কাজ করে। আমাদের সাধারণ মানুষের এটাই প্রত্যাশা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন আপনার কাছে আমার পরবর্তী ভিডিওটা সাথে সাথে চলে আসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আরো একটা নতুন ভিডিওর অপেক্ষায়।